যুদ্ধটা যদি কন্টিনিউ করে আমাদের মার্কেটটা কি এই জায়গায় থাকবে নাকি আরও একটু ডাউনে যাওয়ার শঙ্কা দেখছেন? মার্কেট ইন মাই ওপিনিয়ন ইজ শোয়িং আ লট অফ রেজিলিয়েন্সি অ্যান্ড আমি মনে করি যে মার্কেট হয়তোবা এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে এটা মার্কেট আরও র্যালি করবে। এই ক্রাইসিসের মধ্যে কোনো সেক্টর বিশেষভাবে ভালো করার কোনো সুযোগ তৈরি হয়েছে কিনা? বাট ইট হ্যাজ বিন সিস্টেমেটিকলি শোন দ্যাট ব্যাঙ্কস আর দ্য মোস্ট প্রফিটেবল অর্গানাইজেশন। এখন আমার মনে হয় না যে কেউ বাই অ্যান্ড হোল্ড নিয়ে চিন্তা করছে, সিম্পলি বিকজ আনসার্টেনটি এখন অনেক হাই। যখন ছোট হয়ে যাবে ইউ হ্যাভ টু ফোকাস অন মিডিয়াম অ্যান্ড স্মল ক্যাপ। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। এই আগ্রাসনের ফলে কিন্তু আমাদের শেয়ার মার্কেটে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। আমরা দেখেছিলাম যে 26 তারিখ ছিল, 26শে ফেব্রুয়ারি ছিল লাস্ট কর্মদিবস। সেই সময় ডিএসসির প্রধান সূচক ছিল 5600 পয়েন্টে। সেটা 8 তারিখের মানে মার্চের 8 তারিখের মধ্যে সেটা 5000 পয়েন্টে নেমে যায়। তার মানে একটা বড় ধরনের প্রভাব পড়েছে আমরা দেখেছি। তারপরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, মাঝে কয়েক দফায় বেড়েছে আবার কমেছে, এখন 5200 পয়েন্ট অবস্থান করছে। এই যুদ্ধের একটা প্রভাব পড়ছে। সেই সাথে আমাদের সামনে ফিসক্যাল ইয়ার আসছে, সেটা নিয়ে বাজেট আলোচনা শুরু হয়েছে। পুঁজিবাজার স্টেক হোল্ডাররা বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছে এনবিআর এর কাছে। সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে এই বাংলাদেশের বাজারে যুদ্ধের প্রভাব, সামনে বাজেটের কি ধরনের সুযোগ সুবিধা পেলে বাজারটা ঘুরে দেবে, সব ধরনের আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন মিডওয়েস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। আশিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। ধন্যবাদ। আমরা একটু আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলতে চাই। আপনি ইউএসএ থেকে পড়াশোনা করেছেন, সেই জায়গায় আপনি শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট ব্যাংকেও আপনার একটা অভিজ্ঞতা আছে, চাকরি করেছেন। সুতরাং এই বাংলাদেশের মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, সব জায়গা থেকে একটু আলাপ করব। প্রথমে একটু জানতে চাই যে আমাদের মার্কেটে যে যুদ্ধের পর যে প্রভাবটা পড়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? সো ইনিশিয়ালি যুদ্ধটা যখন শুরু হয়েছে সেখান থেকে অ্যাটলিস্ট ফার্স্ট উইক অলমোস্ট 2 উইক্সের মধ্যে কিন্তু মার্কেটটা অলমোস্ট 8% ফল করেছে। বাট একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি যেটা লক্ষ্য করেছি যে অ্যাটলিস্ট গত 2 সপ্তাহের মধ্যে কিন্তু মার্কেট হ্যাজ র্যালিড অ্যান্ড যুদ্ধ থেকে যখন শুরু হয়েছে আর এখন পর্যন্ত আমাদের মার্কেট ইজ ডাউন বাই অলমোস্ট 4%, উইচ ইজ মানে কোয়াইট গুড কম্পারেটিভলি। যদি আগে এরকম সিচুয়েশনে যে একটা গ্লোবাল কনফ্লিক্ট যখন হয় তখন কিন্তু আমাদের মার্কেটটা আরও অনেক পড়ে। আপনি যদি রাশিয়া ইউক্রেন ওয়ারটা যখন দেখবেন তখন এমন অবস্থা হয়েছে যে বিসে কিন্তু ফ্লোর প্রাইস দিয়ে দিয়েছে, বিকজ তারা এক্সপেক্ট করছিল মার্কেট আরও ফল করবে। সো মেইনলি যে কারণে আমাদের মার্কেট বেশি হয়তো বা ফল করছে না ইজ বিকজ আমরা অলরেডি বটমের কাছেই আছি। আর আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশদেরকে যে দেখি ওই অনুযায়ী কিন্তু ইন্ডিয়ান মার্কেট, পাকিস্তানি মার্কেট, শ্রীলঙ্কান মার্কেট কিন্তু আরও আমাদের থেকে আরও ব্যাডলি ইম্প্যাক্টেড। অ্যান্ড এর কোয়াইট লজিক্যাল বিকজ ওইসব মার্কেটরা তো অনেক র্যালি করেছে। সো ওয়েন ইউ অ্যাকচুয়ালি গো আপ ভেরি হাই, দ্য চান্সেস অর রিস্ক অফ ফলিং ইজ অ্যাকচুয়ালি কোয়াইট হায়ার এজ ওয়েল। আই থিঙ্ক বাংলাদেশের মার্কেট কারেন্টলি অ্যাভারেজে গত এক সপ্তাহে কিন্তু 650 কোটি টাকার একটা অ্যাভারেজ ট্রেড হচ্ছে। এটা ওভারঅল সিচুয়েশান আমি যদি দেখি খুব ডায়ার সিচুয়েশান, বা ওভারঅল সিচুয়েশানে কিন্তু মার্কেট খুব রেজিলিয়েন্সি দেখাচ্ছে অ্যান্ড এটা আমি একটা খুব পজিটিভ ইন্ডিকেটর হিসেবে দেখছি। তো মানুষজনের মানে আশা ছিল যে ইলেকশনের পর নতুন গভর্নমেন্ট যখন আসবে, বিনিয়োগকারীদের মধ্যে একটা আশা ছিল যে বাজারে একটা বড় লম্ফন দেখবে। তারা হয়তো মনে করেছিল যে বাজারের আরও কিছু পয়েন্ট যুক্ত হবে, অনেকেই কিছু প্রফিট টেক করতে পারবে। এই যুদ্ধের কারণে কি সেটা হয়নি? হ্যাঁ, দ্য টাইমিং ওয়াজ রিয়েলি ব্যাড। মানে নতুন সরকার আসার পরপরই মানে তারা একটা হিস্টোরিক একটা নতুন চ্যালেঞ্জ ফেস করেছে। কারণ মিডল ইস্টে যে ওয়ারটা হয়েছে অ্যান্ড ওই ওয়ারের মেইন যে পিভিটাল যে এনার্জি ক্রাইসিসটা শুরু হয়েছে, বাংলাদেশ ইম্পোর্টস অ্যাবাউট 95% অফ ইটস অয়েল আপনার মিডল ইস্ট থেকে, ওভার 70% অফ ইটস ফার্টিলাইজার ফ্রম দ্য মিডল ইস্ট, অ্যান্ড সব কিছু কিন্তু ইউজুয়ালি ট্রাভেল করে ওই স্ট্রেট অফ হরমুজ থেকে। এরকম ক্রাইসিস কিন্তু অ্যাকচুয়ালি আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমরা পাইনি। তো এই সিচুয়েশানে আপনি স্টক মার্কেটে যে অ্যাটলিস্ট যে র্যালির যে এক্সপেকটেশনটা আমাদের ছিল, যে একটা নতুন ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, দে হ্যাভ আ 2/3 মেজরিটি অ্যান্ড দে কেম উইথ আ ভেরি স্ট্রং ম্যান্ডেট, অ্যান্ড ইভেন তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও কিন্তু তারা খুব পজিটিভলি স্টক মার্কেটের ব্যাপারে খুব ভালো পয়েন্টস দিয়েছে।
আই থিঙ্ক ইটস ভেরি আনফর্চুনেট মানে আমাদের বিনিয়োগকারীদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য, যে এরকম একটা সময়ের মধ্যে যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেটটা হয়তো আরও পজিটিভলি মুভ করবে, যে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা আবার পড়ে গেছি। এখন কি দেখছেন যুদ্ধের যে পরিস্থিতি, যুদ্ধ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এটা আমাদের জ্বালানির উপর একটা বড় ধরনের প্রভাব, আমাদের না সারা বিশ্বের জ্বালানির উপর প্রভাব পড়েছে। সেই জায়গা থেকে এই সামনের সময়গুলো ক্যাপিটাল মার্কেট নিয়ে আপনার আসলে প্রত্যাশার জায়গা কি? পরে আমরা বাজেট নিয়ে আলোচনা করব কি হতে পারে। শুধু এই জ্বালানি রিলেটেড বা এই যুদ্ধের রিলেটেড প্রভাবটা আসলে কি দেখছেন? প্রভাবের ইস্যুটা মানে ইভেন যদি আগামীকাল যুদ্ধটা যদি স্টপ হয়ে যায়, আমাদের যে নেগেটিভ প্রভাবটা আছে এটা কিন্তু আমাদের জন্য কন্টিনিউ করবে। কারণ যুদ্ধের আগে ব্রেন্ট ক্রুডের প্রাইস ছিল আবার $65 a barrel, এখন এটা হয়ে গেছে আপনার 115-এর কাছাকাছি। সো যেটা হচ্ছে কি মানে অয়েল মার্কেটে কিন্তু এটা বলা যায় যে যখন অয়েল প্রাইস আপ হয়, দে শুটস আপ লাইক আ রকেট বাট ইট ফলস ডাউন লাইক এ ফেদার। তার অর্থটা হলো যে আমরা কিন্তু কালকে যে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া, হয়তো বা স্ট্রেট অফ হরমুজ ওপেন হওয়া, অয়েল ফ্লো যদি ন্যাচারালি আসে, এক সপ্তাহের মধ্যে কিন্তু অয়েল কিন্তু 65-এ আসবে না। সো উইচ মিনস যে আমরা যেরকম অয়েল প্রকিউরমেন্ট করতাম অ্যাট লেটস সে 65-70 লেভেলে, আমাদেরকে কিন্তু এই এলিভেটেড লেভেলে ফেস করতে হবে। সো আমাদের সরকারের জন্য কিন্তু তাকে রেভিনিউ জেনারেট করুক বা সে মানি সাপ্লাই ইনক্রিজ করুক, যেভাবেই করুক, তাকে কিন্তু একটা হায়ার প্রাইসে অয়েল নিতেই হবে, উইচ আলটিমেটলি উইল লিড টু ইনফ্লেশন। দ্য সেম থিং উইথ ফার্টিলাইজার অ্যাজ ওয়েল। অ্যান্ড এলএনজির ক্ষেত্রে কিন্তু জিনিসটা আরও মোর ডিফিকাল্ট। কাতার কিন্তু অলরেডি বলেছে যে তার যে এলএনজি প্ল্যান্টগুলি প্রোডাকশনে বন্ধ আছে, তাকে রিস্টার্ট করতেই কিন্তু আরও 3 সপ্তাহ সময় লাগবে, উইচ মিনস যে এই এখন যে কারেন্টলি স্পট প্রাইসে যে আমরা যে হাই প্রাইসে এলএনজি কিনছি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে মানে নেক্সট কয়েক সপ্তাহ ধরে কিন্তু এটা ফেস করতেই হবে। সো আই থিঙ্ক যে ড্যামেজটা অলরেডি হয়ে গেছে এটা কন্টিনিউ করবে, ফার্দার আরও ড্যামেজ হবে না কিনা এটা একটু দেখার বিষয়। এটা অনেকটুকু নির্ভর করে যুদ্ধটা কতদিন ধরে চলবে। না, এটার ইম্প্যাক্টটা আপনি কোনো দেখছেন না? যখন যুদ্ধ থেমে গেল, তাহলে আমাদের যে স্পেকুলেশন থাকে সেই জায়গা থেকে মার্কেট কি একটা র্যালির সুযোগ আছে কিনা, বা যুদ্ধটা যদি কন্টিনিউ করে আমাদের মার্কেটটা কি এই জায়গায় থাকবে, নাকি আর একটু ডাউনে যাওয়ার সংখ্যা দেখছেন, অথবা একটু মানে আমরা বলছেন আপনি আগে থেকে যে এটা বটমে আছে, এই জায়গা থেকে কোনো মুভমেন্ট দেখছেন কিনা, নিচে উপরে যে কোনো জায়গা থেকেই কোনো মুভমেন্ট? যদি খুব শীঘ্রই যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায়, অ্যান্ড ইভেন বন্ধেরও তো একটা তরিকা আছে যে এক পার্টি হয়তো বা মানে লেটস সে দি আমেরিকানস দে উইথড্র, বা ইরানিয়ানসরা যদি কন্টিনিউ করতে থাকে যে না আমি স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখবো, সো তখন কি হলো, তখন কিন্তু আমাদের যে এনার্জি ক্রাইসিসটা আছে এটা কিন্তু স্টপ হলো না, উই উইল কনস্ট্যান্টলি মানে ফেস ইট। বাট ইদার ওয়েজ যুদ্ধ বন্ধ হওয়া উচিত মানে মানবিক কারণে। এমনি মার্কেট ইন মাই অপিনিয়ন ইজ শোয়িং আ লট অফ রেজিলিয়েন্সি, অ্যান্ড আমি মনে করি যে মার্কেট হয়তো বা এই যুদ্ধ বন্ধ হয়ে গেলে এটা মার্কেট আরও র্যালি করবে। উই ক্যান টক অ্যাবাউট ফান্ডামেন্টালস অ্যান্ড অন ইন্ডিভিজুয়াল কোম্পানিজ, যে কোন কোম্পানির ইম্প্যাক্টটা বেশি হতে পারে, বাট আই থিঙ্ক মার্কেটের যে একটা পেন্ট আপ ডিম্যান্ড আছে, বিকজ আপনি ইন্টারেস্ট রেট কিন্তু স্টার্টিং টু ফল, ট্রেজারি বিলস, ট্রেজারি বন্ড রেটস গত এক বছরের থেকে কিন্তু অলমোস্ট 2% পয়েন্ট ডাউন। স্টক মার্কেট ইজ ভেরি ইন্টারেস্ট রেট সেন্সিটিভ। আপনার ইন্টারেস্ট রেট যদি ফল করতে থাকে, ব্যাংকরা যদি তাদের এক্সেস ক্যাশ, এক্সেস লিকুইডিটি যদি ট্রেজারি বিলেই যদি ইনভেস্ট করতে থাকে, এখন যেটা হয়েছে গত এক মাসে কিন্তু সিগনিফিকেন্টলি পড়ে গেছে। সো যারা স্পেকুলেশন করতে চায়, রিস্ক নিতে চায় বা লুকিং ফর আ হায়ার রিটার্ন, ওই ফান্ডটা কিন্তু ক্যাপিটাল মার্কেটে ডাইভার্ট হয়ে আসবে। অ্যান্ড আমার প্রেডিকশন হলো যে যদি জিস্যাকের রেট কমতে থাকে বা অ্যাটলিস্ট এরকম লোয়ার রেট 9-এর নিচে যদি থাকে, তাহলে কিন্তু ক্যাপিটাল মার্কেট একটা বিশাল চাঙ্কের ফান্ড আসবে, ওইটা রেগুলারলি ট্রেড হবে, ইনভেস্ট হোক, স্পেকুলেশন হোক, যেটাই হোক, ওভাবেই কিন্তু আপনার মার্কেটটা আই থিঙ্ক উইল স্টার্ট টু র্যালি। লার্জ ব্লু চিপ কোম্পানির ব্যাপারে আমি খুব পজিটিভ না, একটাই কারণে, বিকজ তাদের ভ্যালুয়েশন যত কিছুই হোক, এই ইউ নিড আ লট অফ কনফিডেন্স অ্যান্ড ইউ নিড আ লট অফ মানে জেনুইন ফান্ডস টু কাম ইন টু দ্য মার্কেট অ্যান্ড একবার কিনে অ্যান্ড বাই অ্যান্ড হোল্ড। এখন আমার মনে হয় না যে কেউ বাই অ্যান্ড হোল্ড নিয়ে চিন্তা করছে, সিম্পলি বিকজ আনসার্টেনটি এখন অনেক হাই। আমি একটা ভালো এক্সাম্পল দিব যে গত কয়েক মাসের র্যালিটা কিন্তু ওয়াজ লেড বাই ব্যাঙ্কস, অ্যান্ড একটা ব্যাঙ্ক পার্টিকুলারলি ব্র্যাক ব্যাঙ্ক ওয়াজ দ্য প্রাইম স্টার অফ দিস। আপনি দেখবেন যে যুদ্ধ হওয়ার পর থেকে যে ব্র্যাক ব্যাঙ্ক 90 টাকার কাছাকাছি চলে গেছে, ইটস নাও কাম ক্লোজ টু 70 অ্যান্ড অ্যাকচুয়ালি লেস দেন 70 রাইট নাও, হুইচ মিনস যে যারা ইনভেস্ট করেছিল, যারা চিন্তা করেছিল যে দিস ইজ আ ভেরি গুড ব্যাঙ্ক, মানে ফিউচারে হচ্ছে একটা খুব ভালো রিটার্ন দিবে, দে হ্যাভ ডিসাইডেড যে উই আর গোনা টেক প্রফিটস, অ্যান্ড তারা কমপ্লিটলি সাইডলাইনে চলে আসছে।
সো ব্র্যাক ব্যাংক থেকে যখন আপনার এত বড় যখন সেল হয়েছে, দিস ওয়াজ এ হিউজ পোর্শন যেটা মার্কেট থেকে কিন্তু উইথড্র হয়েছে। সেটা যে অন্যান্য জায়গায় গিয়েছে উই ক্যানট রিলি সে, বাট জাস্ট লুকিং অ্যাট দ্যাট ব্যাংক অ্যান্ড লুকিং অ্যাট সাম অফ দি আদার ব্যাংকস এস ওয়েল, ওই সব জায়গায় র্যালি যদি আবার না আসে তো মার্কেটে ওভারঅল ব্রড র্যালি হবে না, বাট আই স্টিল বিলিভ যে মার্কেটে পার্টিসিপেশন উইল বি ভেরি গুড অ্যান্ড আই থিঙ্ক মানে টার্নওভারটা কিন্তু সিগনিফিকেন্টলি বাড়বে। আপনার কথা ধরেই বলি, আমাদের যে মার্কেটটা এখন টিকে আছে বা যে পয়েন্টে অবস্থান করছে এর একটা বড় অবদান এখনও ব্যাংকের। গতকালকেও আমরা দেখেছিলাম, মানে গত বুধবার ব্যাংকের উত্থানের ফলে 98 পয়েন্টের মতো একটা উত্থান হয়েছিল। মানে ব্যাংক নির্ভর হয়ে গেছে, অনেকগুলো দুর্বল ব্যাংক আউট হয়ে গেছে, অনেকগুলো দুর্বল ব্যাংক ঢুকছে, বাট যারা ভালো তাদেরকে একটা বড় ধরনের এই জায়গা থেকে, এই যে মার্কেটে এই পজিশন থেকে আপনার কাছে কি মনে হয় বিনিয়োগকারী যারা স্মার্ট মানি নিয়ে আসে, এটা কি ব্যাংক বলেন, ভালো কোম্পানি বলেন বা মিড কোম্পানি বলেন, ইনভেস্টের জায়গায় চলে আসছে কিনা, মানে খুবই ওভারসোল্ড পজিশনে চলে আসছে কিনা? কিছু কিছু কোম্পানি তো ডেফিনেটলি ওভারসোল্ড পজিশন, অ্যান্ড ব্যাংকস হ্যাভ অলরেডি শোন যে রিগার্ডলেস অফ দি ইকোনমি একটা ওয়েল রান ব্যাংক কিন্তু সে মানে বিভিন্ন ওয়েতে সে টাকা বানাতে পারবে, অ্যান্ড ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়েজ যে সে ডিপোজিট নেবে অ্যাট আ সার্টেন রেট অ্যান্ড দেন গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে বা এসডিএফে সে টাকা রেখে সে একটা ভালো রিটার্ন জেনারেট করবে। দিজ আর অলমোস্ট রিস্ক ফ্রি রিটার্ন, সো দ্যাটস আ পারফেক্টলি গুড বিজনেস মডেল। বাট আই থিঙ্ক এট দি এন্ড অফ দ্য ডে এই আনসার্টেনটি থাকলে যেটা হবে কি, বিনিয়োগকারী কিন্তু বড় অঙ্কের টাকায় কিন্তু মার্কেটে ঢুকাবে না। সো বড় অঙ্কের টাকা যদি না ঢুকে ওই অনুযায়ী বড় লার্জ পেড আপ কোম্পানিতে কিন্তু টাকা ঢুকবে না। আমরা গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে কিন্তু দেখবেন যে টপ 10 টার্নওভারের মধ্যে, ডেইলি টার্নওভারের মধ্যে এখন কিন্তু মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ স্টকস ঢুকে গেছে। অ্যান্ড এটা ইরেশনাল কিছু না। ইফ ইউর মার্কেট ইজ স্মল, দিজ আর দ্য কোম্পানিজ যারা বেটার করবে, বিকজ তাদের পেড আপ স্মল, তাদের ফ্রি ফ্লোট অ্যামাউন্ট স্মল, ওইখানে আপনি টাকা ঢুকালেই কিন্তু তাদের প্রাইসটা ভ্যারিয়েশন আরও বেশি হয়। স্পেকুলেশন ইজ আ ভেরি গুড থিং। সো আমরা যতই বলতে পারি যে বিনিয়োগকারী হয়তো বা বিনিয়োগের কথা চিন্তা করে লং টার্ম চিন্তা করে করতে পারবে, এবার সবার অবজেক্টিভ কিন্তু একই না। অনেকজনের চিন্তা করছে যে আমি এখন লং টার্ম কী চিন্তা করব, যেখানে ওয়ার্ল্ডের এখন একটা ক্রাইসিস চলছে, রাস্তায় মানে ঘন্টার পর ঘন্টায় তেলের জন্য মানুষজন বসে আছে। সামনে হয়তোবা যে আমার একটা পার্সোনাল যে কনসার্ন সেটা হলো যে হয়তোবা বড় সিজন পর্যন্ত কিন্তু আমাদের ইউরিয়া এনাফ আছে, আমাদের ফার্টিলাইজার এনাফ আছে, বাট আমান সিজনে কি যখন জুলাই পোস্ট জুলাই যখন হবে তখন আমাদের অ্যাকচুয়ালি ফার্টিলাইজারটা আমরা কীভাবে প্রকিউর করবো আর কোন প্রাইসে প্রকিউর করবো, তখন কিন্তু আপনার ফুড প্রাইস মানে ইনফ্লেশন কিন্তু হওয়ার চান্সটা অনেক বেশি। তো এই জন্য মানে যুদ্ধর একটা খুব কুইক একটা রেজলিউশন হলে আমরা ইকোনমি নিয়ে আরও বেটার চিন্তা করতে পারবো, বিকজ এখন প্রতিদিন একটা আনসার্টেন সিচুয়েশন চলছে আর কি। একটা জায়গায় একটু বলি, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিল তখন মার্কেট 6000-এর নিচে নামার পরে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল, সেটাকে ওই জায়গায় ঠেকিয়ে রাখা হয়েছিল। এইবার যুদ্ধটার আকার যদি আপনার কাছে কেমন, বড় মনে হয় কিনা? বড় মনে হলে এখন 5200-তে আটকা পড়ে আছে, সেই সময় যদি আসলে ফ্লোর প্রাইস না দেওয়া হতো সেটা কি এই জায়গায় এসে থেমে যেত আপনার কাছে মনে হয়, না আলটিমেটলি আরও নিচে যাওয়ার কোনো সুযোগ তৈরি হয়েছে? দুটা যুদ্ধের কম্প্যারিজনে মার্কেট কি রেশনাল বিহেভ করছে কিনা এখন? ওয়েল, ফ্লোর প্রাইস ওয়াজ নেভার আ রেশনাল ডিসিশন। আমি তো মানে ওপেনলি অনেকবার এটা নিয়ে আমরা কথা বলেছি আর কি। দ্যাট ইজ নেভার আ রেশনাল ডিসিশন। মার্কেটের মেইন অবজেক্টিভ কি, যে আপনার ইনভেস্টাররা আসবে, দে উইল বাই অ্যান্ড সেল, প্রাইস ডিসকভারি হবে, অ্যান্ড ইটস এ ফ্রি অ্যান্ড ফেয়ার মার্কেট। ম্যানুপুলেশন, স্পেকুলেশন কমপ্লিটলি অ্যাজ এ সেপারেট ইস্যু, বাট মার্কেটের ভেতরে চলতে হবে, মানে এখানে রেগুলেটরি ইন্টারভেনশনের কোনো কাজ নেই। বাট যুদ্ধর স্কেলটা আমরা কি চিন্তা করতে হবে এভাবে যে যুদ্ধটা আমাদেরকে কতটুকু ইম্প্যাক্ট করে। আমাদেরকে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট করে দ্য মিডল ইস্টের যুদ্ধটা বেশি কম্পেয়ার টু দ্য রাশিয়ান অ্যান্ড ইউক্রেন ওয়ার। দ্যাট ইজ মোর অফ এ ইউরোপিয়ান ওয়ার অ্যান্ড উই ডু নট প্রকিওর মেটেরিয়ালস ফ্রম রাশিয়া অর ইউক্রেন অল দ্যাট মাচ। ইনফ্যাক্ট ইউক্রেন থেকে আমাদের বোধহয় গম আসতো তখন। বাট দ্যাট ইজ মানে আপনি কিন্তু ওটা সাপ্লাই চেন ইজিলি ডাইভার্ট করতে পারবেন। সাপ্লাই চেন যদি থাকে আপনার চিন্তা নেই, বাট এখন তো আমাদের সাপ্লাই চেনে পুরোপুরি হিট। এরকম না যে মানে ওয়ার্ল্ডে তেল নেই। জানতে চাচ্ছি যে ওই সময় যে ফ্লোর প্রাইস দিয়ে আটকানো হয়েছিল, যদি ফ্লোর প্রাইস না দেওয়া হতো আসলে মার্কেটটা খুব বেশি নিচে নামার সুযোগ ছিল কিনা? এই যুদ্ধ যেটা অনেক বড়, আই ডোন্ট থিঙ্ক যে মানে ওই যুদ্ধটা তো এখন অলমোস্ট 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমার পয়েন্ট অফ ভিউ হলো যে মার্কেট যতই পড়তো, whenever someone is selling, counterwise someone is buying.
অবশ্যই মার্কেটটা পড়ার একটা লজিক্যাল রিজনিং ছিল, অ্যান্ড ওয়ার্ল্ডের মার্কেটও কিন্তু তখন রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্য পড়েছিল, বাট এরপরেও কিন্তু মানে শকটা অ্যাবজর্ভ করে মার্কেট স্টার্টেড টু র্যালি। আমরা আর্টিফিশিয়ালি জিনিসটাকে মানে দাবায় রেখেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট হ্যাজ ক্রিয়েটেড প্রবলেম। এখনও পর্যন্ত এই প্রবলেমটি কিন্তু কন্টিনিউ হচ্ছে। আমার পয়েন্ট অফ ভিউ হলো যে এটা বলা মুশকিল যে 4,500 পর্যন্ত ইন্ডেক্স আসতো না কিনা, এটা বলা মুশকিল, বাট আমি মনে করি যে এত আসতো না। এই কারণ তখন কিন্তু লিকুইডিটি অনেক হাই ছিল। এই যে কোভিডের পরে যে মার্কেটে যে র্যালিটা হচ্ছে, ইট ইজ মেইনলি ড্রিভেন বাই ইন্টারেস্ট রেটস বিং এক্সট্রিমলি লো, অলমোস্ট 4% কিন্তু চলে এসেছিল, আর এখন ইন্টারেস্ট রেটে পলিসি রেট ইজ 10%। সো দের ইজ এ হিউজ ডিফারেন্স। সো আপনার মানে ম্যাসিভ অ্যামাউন্টস অফ ফান্ডস কেম ইন টু দ্য স্টক মার্কেট, অ্যান্ড যুদ্ধের কারণে ফান্ড হয়তো বা রিমুভ হতো, বা যারা অলরেডি ঢুকে গিয়েছে বা যে ইনভেস্টমেন্ট হয়েছে সবাই তো আর লস নিত না। সো আই থিঙ্ক মার্কেটটা হয়তো বা 5,500 একটা পয়েন্টে গিয়ে হয়তো বা থামতো, হয়তো বা 5,000 গিয়ে থামতো, বাট এরপরে দেখতেন যে একটা নর্মাল মার্কেটের ফ্লো চলতো। ওই ওয়ান ডিসিশন হ্যাজ ডিস্ট্রয়েড আওয়ার মার্কেট ডাইনামিক্স ফর ইয়ার্স টু কাম। আমরা একটু অন্য জায়গায় যাই, বাজেট আলোচনায় যাই। গত বুধবার বাজেট আলোচনায় অংশ নিয়েছিলেন ডিএসসি, সিএসসি, এই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন এনবিআরকে, কর ছাড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের। আপনার এইসব প্রস্তাব নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? কোন প্রস্তাবগুলো আপনার কাছে খুব লুক্রেটিভ মনে হয়েছে যে এই প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করা যায় মার্কেটে একটা বড় ধরনের প্লাস কিছু দিতে পারে? সো আমি আমাদের স্টেক হোল্ডারদের কয়েকটা প্রস্তাবের মধ্যে অনেক ভালো ভালো কিছু জিনিস আছে, আমি ওইগুলির ব্যাপারে বলার পরে এরপরে হয়তো আমরা একটা পার্সোনাল ওপিনিয়নের ব্যাপারে বলবো। প্রথম জিনিসটা হলো যে মার্চেন্ট ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন বলেছে যে উই নিড টু মানে ইনক্রিজ দ্য গ্যাপ বিটুইন লিস্টেড অ্যান্ড নন লিস্টেড কর্পোরেট ট্যাক্স। ওনারা 18%-এর কথা বলেছে লিস্টেড কোম্পানি, অ্যান্ড নতুন কোম্পানি আসলে 15%-এর কথা বলেছে। দিজ আর ভেরি গুড। এটাও বলেছে যে আমাদের মাল্টি ন্যাশনাল কোম্পানি যারা আছে, যাদের 1,000 কোটি টাকার উপর টার্নওভার হবে, তাদেরকে অবশ্যই লিস্টেড করতে হবে। এটা আই থিঙ্ক ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক আইডিয়া। এটা আমরা যত রকমেরই ইনসেন্টিভ দিই, আই থিঙ্ক গভর্নমেন্টের একটা পুশ যতক্ষণ পর্যন্ত থাকবে না, মার্কেটে কিন্তু ভালো এমএনসি আসতে চায় না। হ্যাঁ, আমরা উই ক্যান ট্রাই টু ইনসেন্টিভাইজ দ্যাম, বাট আই থিঙ্ক এখন এমন একটা সিচুয়েশন হয়েছে উই শুড ট্রাই টু ফোর্স দ্যাম। সেকেন্ডলি, লোকাল কোম্পানি যাদের পেড আপ 500 কোটি, 1,000 কোটি টাকার টার্নওভার বা 500 কোটি টাকার উপর লোন আছে, তাদেরকে স্টক মার্কেট আনা, দিজ আর অল ভেরি গুড। ঢাকা স্টক এক্সচেঞ্জ খুব ক্রুশাল একটা পয়েন্ট বলেছে, এই মার্কেট ইজ আ ভেরি ডিফিকাল্ট মার্কেট। এখানে একটা ইনভেস্টার 15% গেইন মানে 50 লাখের উপর একটা গেইন করাটাও ইজ ভেরি চ্যালেঞ্জিং। তার উপরে আপনি 15% ট্যাক্স দিবেন, ইট ডাজেন্ট মেক এনি সেন্স। অ্যান্ড ইনফ্যাক্ট এই ইনিশিয়াল ট্যাক্সটা যখন দেওয়া হয়েছিল 2-3 বছর আগে, তখন থেকেই কিন্তু মার্কেট ফল করা শুরু করেছে। এনবিআর কিন্তু এটার একটা ব্যাখ্যা বলে যে আপনি তো প্রফিটই করতে পারছেন না, তাহলে আপনি ওই ট্যাক্স নিয়ে আপনি চিন্তা করছেন কেন? আপনি তো 50 লাখ প্রফিটই করতে পারছেন না। না, এটা দ্যাট ইজ আ ডিফারেন্ট ওয়ে অফ লুকিং অ্যাট। আপনাকে চিন্তা করতে হবে একজন বিনিয়োগকারী, লার্জ হাই নেটওয়ার্ক বিনিয়োগকারী, কারণ যে 50 লাখ টাকার উপর বিনিয়োগ করে সে একজন হাই নেটওয়ার্ক বিনিয়োগকারী, তাকে হতেই হবে। একটা ক্ষুদ্র বিনিয়োগকারী ওটা করতে পারবে না। সো একটা বিনিয়োগকারী তো আমাদের মাত্র হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল খুব লিমিটেড এই মার্কেটের মধ্যে, আমাদের তো কান্ট্রির মধ্যে কিন্তু আরও অনেক হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল আছে। সো তারা যখন দেখবে যে আমি কোন ইন্ডাস্ট্রিতে গিয়ে, কোন ফেসিলিটিতে গিয়ে আমি হয়তো বা আমার ট্যাক্স রেটটা বেটার হতে পারবে, আমার রিটার্নটা বেশি হবে, সে যদি দেখে যে আমার একটা মার্কেটের একটা রিস্ক কভার করে তারপর আমাকে 15% মতো ট্যাক্স দিতে হবে, দ্যাট ডাজ নট ইনভাইট হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস। আমার পয়েন্ট অফ ভিউ হলো যে বিকজ মার্কেট ইজ ডাউন, আপনি অলরেডি এনবিআর আই থিঙ্ক অ্যাসেস করা উচিত তারা এই 15% ট্যাক্স দিয়ে কতই বা টাকা রেজ করেছে, অ্যান্ড দেন ওইটা করতে গিয়ে মার্কেটের অ্যাকচুয়ালি কতই বা ড্যামেজ হয়েছে। উই শুড অ্যাকচুয়ালি লুক অ্যাট ইট দিস ওয়ে যে আপনি 5%-এ রাখেন, লেট জেনুইন বিনিয়োগকারী আসুক, হয়তো বা আমরা 50 লাখ বিনিয়োগকারী আনি, আমরা মার্কেটটাকে ভাইব্রেন্ট করি, তখন আপনি একটা এফেক্টিভ ট্যাক্সের ব্যাপারে চিন্তা করতে পারেন। অ্যান্ড ট্যাক্সেশন শুড নট বি যে স্ট্রেট ফরওয়ার্ড 15%। আমি মনে করি যে কেউ যদি শর্ট টার্ম বিনিয়োগ করে, যেরকম বাইরের দেশে যেটা হয় যে আপনি 1 বছরের উইন্ডোর মধ্যে যদি আপনি কোনো শেয়ার কেনা বেচা করে স্পেকুলেট করে যদি একটা প্রফিট নেন, দ্যাট শুড বি ট্যাক্সড অ্যাট আ হায়ার রেট। অ্যান্ড এরপরে যদি আপনি লং টার্ম বিনিয়োগ করেন, 1 বছরের উপরে যদি কোনো কিছু হোল্ড করে যদি আপনি সেল করেন, দ্যাট শুড বি ট্যাক্সড অ্যাট আ লোয়ার রেট। সো দের আর মাল্টিপল ওয়েজ টু ডু দিস, অ্যান্ড অলরেডি বিভিন্ন কান্ট্রি করছে, উই ক্যান জাস্ট টেক দ্য সাকসেসফুল ওয়ান্স অ্যান্ড ইমপ্লিমেন্ট। এছাড়া আপনার বলছিলেন যে আপনার নিজস্ব কিছু প্রস্তাব রয়েছে। প্রস্তাব বলবো না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এনবিআর আমাদের প্রস্তাবগুলিকে কতটুকু পজিটিভলি নেবে, আমার এটা নিয়ে একটু চিন্তা আছে। বিকজ আমাদের ট্যাক্স টু জিডিপি ইজ অনলি 8%, অ্যান্ড এটা নিয়ে আইএমএফ কিন্তু খুব স্ট্রংলি আমাদেরকে বলছে যে ইউ হ্যাভ টু ইনক্রিজ দিস ট্যাক্স নেট।
অ্যান্ড গতকালকেও কিন্তু 5,000 কোটি টাকার কিন্তু অকশন হয়েছে ট্রেজারি বিলসে, উইচ ওয়াজ আউট অফ দ্য ক্যালেন্ডার, which means যে NBR is trying to increase taxes রাইট লেফট অ্যান্ড সেন্টার, সে যেভাবে করছে। অ্যান্ড আমরা ওনাদের কাছে গিয়ে বলছি যে আপনি আমাদের ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্সটা কমান। সো আই থিঙ্ক দের ইজ আ ফান্ডামেন্টাল মিসম্যাচ এখানে। অ্যান্ড আমি ওয়ারিড যে হয়তোবা NBR আমাদের ম্যাক্সিমাম আমাদের যে র্যাশনাল লজিক্যাল যে আজগুলি আছে ওনারা হয়তোবা এটা এন্টারটেইন করবে না, হয়তোবা অ্যাটলিস্ট এই বাজেটে হয়তোবা এন্টারটেইন করবে না। সো আমি এটা নিয়ে একটু ওয়ারিড। ধরেন রাজস্ব আদায়ও ঠিক থাকবে, সাথে মানে আপনাকেও এন্টারটেইন করা যায়, এরকম কোনো প্রস্তাব কি আপনার নজরে পড়েছে যে রাজস্ব আদায় আসলে প্রভাব ফেলবে না, বাট নীতিগত কিছু সিদ্ধান্ত নিলে বিনিয়োগকারী বা পুঁজিবাজারকে আকৃষ্ট করার মতো কিছু থাকবে? এটা একটা খুব ইজি সলিউশন আমার পয়েন্ট অফ ভিউ হলো, যদি সরকার ডিসাইড করে যে ফ্রম আ গভর্নমেন্টস পয়েন্ট অফ ভিউ তারা ক্যাপিটাল রেইজিংটাকে আরও ইজি করবে অ্যান্ড দেন কোম্পানিদেরকে পুশ করবে যে তুমি লিস্টেড হও, এটাতে আমি মনে করি যে সরকারের আয়টা আরও অনেক বাড়বে। বিকজ একটা কোম্পানি যখন লিস্টেড হয় সে হয়তো বা একটা লোয়ার ট্যাক্স রেট দেয়, বাট বিকজ ওই কোম্পানিটা লিস্টেড হচ্ছে তাকে অনেক কমপ্লায়েন্স মেনটেন করতে হচ্ছে, অ্যান্ড দেন স্টক মার্কেটে ওই কোম্পানির প্রতিটা শেয়ার ট্রেড হচ্ছে, তার শেয়ার হোল্ডাররা যখন শেয়ার বেচে ওইটার এগেনস্টে তাকে একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে। সো অন অ্যান অ্যাগ্রিগেট স্কেল আমার পয়েন্ট অফ ভিউ হলো সে আগে 30% ট্যাক্সের এগেনস্টে যতটুকু দিত হয়তো বা এখন সে দিচ্ছে 25%, হোয়াট এভার দ্য কেসেস। অ্যাগ্রিগেট কিন্তু অ্যাকচুয়ালি সরকার আরও বেশি ট্যাক্স পাচ্ছে, অ্যান্ড সে শুধু কোম্পানি থেকে পাচ্ছে না, সে স্টক এক্সচেঞ্জ থেকে পাচ্ছে, সে সিডিবিএল থেকে পাচ্ছে, সে ডিভিডেন্টের থ্রুতে পাচ্ছে, ইনভেস্টারের থ্রুতে পাচ্ছে। সো দিস আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পলিসি, যে সরকার শুড রিয়েলি ফোকাস যে আমি ক্যাপিটাল মার্কেটকে এভাবেই সাপোর্ট করব যে আমি ইনশিওর করব আরও 100, 200, 300, 500টা কোম্পানি আমরা লিস্টেড করতে পারি। ওইটার উপর যদি সে একটা সিঙ্গেল ফোকাস দেয় আপনি দেখবেন যে ইট সলভস অল আওয়ার ক্যাপিটাল মার্কেট ইস্যু প্রবলেম, অ্যান্ড সরকার তার রাজস্বর যে কর সে ম্যাসিভভাবে সে ইনক্রিজ করতে পারবে। এটা পুঁজিবাজারের লোকজন বলে, যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট তারা বলেন যে ক্যাপিটাল মার্কেট আসলে অনেক টাকা দেয়, যেটা বোঝা যায়। এটা কি এনবিআর বোঝে না? বছরের পর বছর তারা টাকা তুলছে, একটা কোম্পানি হয়তো বা আগে নন লিস্টেড ছিল, তার কাছ থেকে কত টাকা পেত, লিস্টেড হওয়ার পর তার কাছ থেকে কত টাকা পাচ্ছে, এই হিসাবটা কি আপনারা কি মনে করেন যে আসলে এনবিআর এর কাছে নাই, বা আপনাদের কাছে কোনো হিসাব নাই কমপ্লিট যে হিসাবটা আপনারা এনবিআর কে দিতে পারেন? সো আই থিঙ্ক আমাদের উই ক্যান টক অ্যাবাউট আমাদের ডিবিএ বলেন, বিসেক ইজ অবভিয়াসলি আওয়ার রেগুলেটর, ডিএসসি, সিএসসি, মানে বিভিন্ন ওয়েতে উই শুড অ্যাকচুয়ালি ফর্মুলেট আ স্টাডি, যে স্টাডির মধ্যে আমরা দেখাতে পারবো যে গিভেন পাস্ট এক্সপিরিয়েন্স যে আমার বড় বড় কয়েকটা কোম্পানি যখন লিস্টেড হয়েছে, অ্যান্ড শুধু বড় কোম্পানি না, ইন জেনারেল যতগুলি কোম্পানি লিস্টেড হয়েছে, ওই লিস্টিংয়ের কারণে সরকার অ্যাকচুয়ালি কতটুক ট্যাক্স পেয়েছে। কারণ একবার যখন সে লিস্টেড হয় সে কন্টিনিউয়াসলি কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই কোম্পানিটা লিস্টেড আছে সে কিন্তু ট্যাক্স পাবে কোনো না কোনো ওয়েতে, যে তার একটা শেয়ারও যদি ট্রেড হয় ওই ট্রেডের এগেনস্টে যে একটা এআইটি হচ্ছে, যে আমাদের যে ট্যাক্স মানে নিচ্ছে বিভিন্নভাবেই হয়, বিভিন্নভাবে আপনার ডিভিডেন্টের এগেনস্টে বলেন, আপনি মিউচুয়াল ফান্ডও একটা ইন্ডাস্ট্রি যে ক্যাপিটাল গেইনও হচ্ছে, ক্যাপিটাল গেইন এভরিওয়্যার দেয়ার ইজ জাস্ট ট্যাক্সেশন। কোম্পানি বন্ধ বাট ক্যাপিটাল গেইন দিচ্ছে, হয়তো শেয়ারের দাম বেড়ে গেছে ওই জায়গা থেকেও পায়। এক্স্যাক্টলি। সো কোম্পানি হয়তো বা সে মানে বন্ধ হিসাবে ফাইলিং করছে, সে কোনো ট্যাক্স দিচ্ছে না, বাট বিকজ ইটস স্টিল ট্রেডেড অন দ্য স্টক এক্সচেঞ্জ অ্যান্ড মানে হাজার হাজার বিনিয়োগকারী ওটা হোল্ড করছে, ট্যাক্স কিন্তু দিচ্ছে। সো আই থিঙ্ক মানে এনবিআর কোনো ওয়েতে বলতে পারবে না দে ডু নট নো, হয়তো বা যেটা হয়েছে যে এটার কোনো ফর্মাল স্টাডি হয়নি। সো আই থিঙ্ক এটার একটা ফর্মাল স্টাডি যদি আমরা করে থাকি, অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমি আহ্বান জানাবো আমাদের ইন্ডাস্ট্রি লিডারদেরকে যে আপনারা এই স্টাডিটা করেন। এই স্টাডিটা করলে যেটা হবে কি আমরা নিউমেরিক্যালি আমরা দেখাতে পারবো টু এনবিআর যে লোক ফোকাস অন দিস, হেল্প আস ইন দ্য লিস্টিং পার্ট, ইউ ক্যান হেল্প আস অন আ লট অফ আদার থিংস, বাট আই থিঙ্ক আপনি লিস্টিংয়ের পার্টটাতে যদি আমাদেরকে হেল্প করেন, যে আমরা ভালো কয়েকটা কোম্পানিকে যদি লিস্টেড করে ফেলতে পারি, ইন জেনারেল ইট ইজ আ পারপেচুয়াল ইনকাম ফর দ্য গভর্নমেন্ট। আমরা একটু শেষ দিকে চলে আসছি, শেষে একটু জানতে চাই যে বাজারের যে পরিস্থিতি, যুদ্ধের যে পরিস্থিতি, অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনার পলিসি কি, বা যারা ছোট মাঝারি তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? ক্যাশ কত রাখবে, কি পরিমাণ ইনভেস্টমেন্টে যাওয়া যায়, কোনো সেক্টর আপনার কাছে মনে হচ্ছে কিনা এই ক্রাইসিসের মধ্যে কোনো সেক্টর বিশেষভাবে ভালো করার কোনো সুযোগ তৈরি হয়েছে কিনা? ওয়েল আই থিঙ্ক মানে নো ম্যাটার হোয়াট আমরা যদি শুধু বিনিয়োগের ব্যাপারে চিন্তা করি, উই হ্যাভ টু লুক অ্যাট কোম্পানিজ যে উইল বি এবল টু জেনারেট প্রফিট মানে ইন টার্মস অফ এনি ক্রাইসিস।
অ্যান্ড ইট হ্যাজ সিস্টেম্যাটিকলি বিন শোন, আমাদের তো মানে পোস্ট কোভিড থেকে কিন্তু ক্রাইসিসের অভাব নেই, বাট ইট হ্যাজ বিন সিস্টেম্যাটিকলি শোন দ্যাট ব্যাঙ্কস আর দ্য মোস্ট প্রফিটেবল অর্গানাইজেশন। কারণ আপনি কিন্তু যে বাজে ব্যাঙ্কগুলি, অ্যান্ড বাজে ব্যাঙ্কগুলি কিন্তু ওদের বিজনেস পলিসির জন্য খারাপ হয় নাই, বিকজ ওখানে জাস্ট সিম্পলি লুটপাট হয়েছে। বাট যেগুলি ব্যাঙ্ক মানে রিলেটিভলি ডিসেন্টভাবে অপারেট করছে, তারা প্রতি বছর দে আর মিন্টিং মানি, বিকজ দে হ্যাভ দ্য গভর্নমেন্ট ওয়ার দে ক্যান জাস্ট গিভ মানি টু দ্য গভর্নমেন্ট, অ্যান্ড ওখান থেকে সে একটা রিটার্ন পাচ্ছে, তার 3-4% স্প্রেড ইজ মোর দেন এনাফ। ওষুধ খাতকেও একটা বড় দেখেছিলাম না, ওষুধ খাতে দেখেছি, বাট আই এম ওয়ারিড অ্যাবাউট ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই যুদ্ধের জন্য, বিকজ ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইম্পোর্ট কস্ট ইজ গোইং টু গো আপ নো ম্যাটার হোয়াট। আর আরেকটা জিনিস, আমাদের কিন্তু উই আর প্রবাবলি গোইং টু গো অ্যাওয়ে ফ্রম এলডিসি। আমরা যদি গ্র্যাজুয়েট করি, আমাদের টোটাল ট্রেডে 70% উইল বি এফেক্টেড। আমাদের যে প্রেফারেন্সিয়াল যে ট্রেড আমরা পেতাম, এটা কিন্তু আর পাবো না, অ্যান্ড এটা ডিপেন্ড করে আমরা সরকার কতটুকু নেগোশিয়েট করে। এখানে কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যালস উইল বি হিট নো ম্যাটার হোয়াট, কারণ আমরা অনেক এপিআই আনতে পারি, অনেক কিছু করতে পারি, যেটা বিকজ অ্যাজ এ এলডিসি কান্ট্রি হিসেবে আমরা উই ডোন্ট হ্যাভ টু পে ফর ইট অ্যাজ মাচ। এখন 100 টাকা থাকলে তাহলে আপনার পরামর্শ কি? কত টাকা সে বিনিয়োগ করবে, কত টাকায় হোল্ড করবে? সিচুয়েশন হ্যাঁ, বিনিয়োগের ব্যাপারে যেটা হচ্ছে কি, বিনিয়োগ বা ট্রেড যেটাই হোক, আপনি বিনিয়োগ এন্ড ট্রেড আর ডিফারেন্ট। আমি যদি বিনিয়োগের ব্যাপারটা বলি, ইট মেক্স সেন্স যে ইউ শুড পার্ক আ লট অফ ইউর মানি ইন ইন্টারেস্ট বেয়ারিং বন্ডস বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, বিকজ অ্যাট লিস্ট দ্যাটস আ সেফ প্লেস। ইন্টারেস্ট রেট হয়তো বা এখনও লো, অ্যান্ড ইনফ্লেশন কিন্তু অলমোস্ট এট দ্য সেম টাইম, সো হয়তো বা আপনি রিটার্নটা পাচ্ছেন না, বা ইউ আর প্রোটেক্টিং ইউর ক্যাপিটাল। অ্যান্ড দেন দেয়ার আর লট অফ আদার কোম্পানিজ যে উই ফিল যে মার্কেটে র্যালি করেছে, বাট এখন অনেক কন্টিনিউয়াসলি পড়ে গেছে। সো আই থিঙ্ক ওইটা যদি হিসাব করেন, ইউ ক্যান ইনভেস্ট ইন দোজ কোম্পানিজ। দিস ইজ ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ, বাট মোস্ট অফ ইয়োর ভিউয়ার্স অ্যান্ড আমাদের মার্কেটে কিন্তু অ্যাকচুয়ালি এভরি ওয়ান ওয়ান্টস টু ট্রেড। হ্যাঁ, আর এখনও যে মার্কেটে যে লিকুইডিটি আছে, ইট ইজ অল মোস্টলি কিন্তু ট্রেডের কারণে। সো ট্রেডের কারণে আমি যেটা মনে করি, মার্কেট যখন ছোটো হয়ে যাবে, ইউ হ্যাভ টু ফোকাস অন মিডিয়াম অ্যান্ড স্মল ক্যাপ, অ্যান্ড দের ইজ এ হিউজ রিস্ক, দের ইজ এ ম্যাসিভ রিস্ক, বাট এটা মানে নো ওয়ান ক্যান গ্যারান্টি আ রিটার্ন। বাট যদি ট্রেড করতে চান ওখানে, বিকজ আপনার এখন লার্জ ক্যাপ কোম্পানিতে আপনি ট্রেড করে কিন্তু একটা রিটার্ন আনতে পারবেন না। যখন মানি ইজ স্মল, মানি ফোকাসেস অন স্মল ক্যাপ কোম্পানিজ, অ্যান্ড ওয়েন মানি ইজ লার্জ, দে ফোকাস অন লার্জ ক্যাপ কোম্পানিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটস আসার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের কাছে। উনি কিন্তু বলছিলেন যে বিনিয়োগের ক্ষেত্রে উনি একটু খোলাসা করেই বলেছেন যে মার্কেটে যে সিচুয়েশন, তাতে বড় প্রতিষ্ঠানে যদি কেউ ট্রেড করতে চায়, আসলে তার এখানে বেনিফিট করার সুযোগ কম। ট্রেড করতে হলে ছোট মাঝারি দেখে কোম্পানিতে ট্রেড করার কথা বলছেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে তিনি একটা সেক্টরকে বলছেন যে ব্যাংক খাতে হিউজ অপরচুনিটি রয়েছে, যে এই জায়গা থেকে গেইন করার। তো বিনিয়োগ যেহেতু আপনি কি কোথায় বিনিয়োগ করবেন, ট্রেড করবেন না ইনভেস্ট করবেন, সেটা ডিসিশন আপনার। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।